আচ্ছা, গত ক্লাসে আপনাদের কোন পর্যন্ত করানো হয়েছিল? মেবি ক্যাটাগরিজ অফ ইনফরমেশন দেখানো হয়েছিল না? মানে শেষ যে ক্লাসটা আমি নিছি আরকি। হুম। আচ্ছা, আপনি আমাকে বলবেন যে আ স্ট্র্যাটেজিক ইনফরমেশনটা কি ছিল? স্ট্র্যাটেজিক যে ইনফরমেশন আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম সেটা কি ছিল? বলতে পারবেন? আচ্ছা, এগুলো একটু আপনারা বাসায় দেখেন। আজকে আমরা যেটা দেখব সেটা আমাদের চ্যাপ্টার 2 এর ফার্স্ট কনসেপ্ট, সেটা হলো যে আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সহজভাবে যদি বলি, আমাদের একটা সিস্টেম তৈরি করতে আসলে কি, কি ধাপ আমাদের যাওয়া দরকার বা আমাদের লাইফ সাইকেলটা আসলে বলতে কি বুঝি? আচ্ছা, সিস্টেম তো আমরা আগে পরে শুনছি। সিস্টেম হলো একটা প্রবলেমের সলিউশন যেটাকে আমরা ডেভেলপমেন্ট করব। তো তার ডেভেলপমেন্ট এর জন্য আমরা লাইফ সাইকেল বলতেছি। আচ্ছা, তো লাইফ সাইকেলটা আসলে কি? কেউ বলতে পারবেন আমাকে? লাইফ সাইকেল বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? লাইফ সাইকেল শব্দ কি কখনো শুনছেন আপনারা? লাইফ সাইকেল আসলে কি বোঝায়? আচ্ছা, আমি আপনাদের জন্য একটু সহজ করি যে ধরে নিলাম আমি বলতেছি স্যার হিউম্যান জীবন লাইফ চক্র। সাইকেল। হ্যাঁ, জীবনচক্র হইতে পারে। যেকোনো জিনিসের। আপনারা যদি বায়োলজি বা এই ধরনের জিনিস পড়ে থাকেন, ওইখানে দেখবেন যে এই ধরনের একটা বিষয় থাকে যে আম আমরা এরকম পড়ছি যে ব্যাঙের জীবনচক্র। মানে ব্যাঙ একদম ছোট থেকে ব্যাঙাচি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তার যে পরিবর্তন বা প্রত্যেকটা স্টেজ তার আসলে কি অবস্থা হয়, সেটাকে বলতেছি যে ব্যাঙের জীবনচক্র। বা মানুষের ক্ষেত্রে মানুষের একটা জীবনচক্র আছে। প্রত্যেকটা জিনিস ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্রত্যেকটা স্টেজেরই একটা লাইফ সাইকেল থাকে। লাইফ সাইকেল বলতে আমরা আসলে যেটা বুঝি যে, যেকোনো একটা জিনিসের শুরু থেকে একদম শেষ হওয়া পর্যন্ত যতগুলো স্টেজ সে আসলে পার করতেছে সেইগুলোকে আমরা বলতেছি লাইফ সাইকেল। যে একটা ইসের ক্ষেত্রে যেকোনো প্রবলেম বা যেকোনো অবস্থার ক্ষেত্রে তার যে পরিবর্তন হচ্ছে। তো একই কনসেপ্টটাও এখানে যে আমরা একটা সিস্টেম তৈরি করতে চাচ্ছি বুঝলাম। আমরা এতদিন ধরে চ্যাপ্টার 1 এ জিনিসটা দেখছি। সিস্টেমটা কি? সিস্টেম কিভাবে কাজ করে? সিস্টেমের ইনফরমেশন কিভাবে রিকোয়ার্ড করা যায়? সবগুলো আমরা মোটামুটি দেখছি। কিন্তু কথা হলো যে এই জিনিসগুলোকে আমরা আসলে কম্বাইন কিভাবে করব? আমি বুঝতেছি যে হ্যাঁ, সিস্টেম এইটা, এনালাইসিস এইটা, ডিজাইন এইটা, আমার প্ল্যানিং এইটা, আমার রিকোয়ারমেন্ট এইটা। কিন্তু এই জিনিসটার আসলে ফ্লোটা কিরকম হবে? আমি কি শুরুতেই এনালাইসিস শুরু করে দিব? না শুরুতেই আমি প্ল্যানিং করব? না শুরুতে ডিজাইনিং করে ইমপ্লিমেন্ট করব? এটার একটা ধারাবাহিকতা যদি আমাকে মেইনটেইন করতে হয়, তো সেইটার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সহজভাবে যদি বলি সেটা হলো আমাদের এসডিএলসি। একটা সিস্টেম শুরু থেকে একদম শেষ পর্যন্ত যাওয়ার জন্য আমাদের যেই সকল স্টেপ দরকার বা যে সকল ধারণাগুলো আমাদের থাকা দরকার সেগুলোকে বলতেছি আমি এসডিএলসি লাইফ সাইকেল। তারা এখানে যেটা বলতেছে যে an effective system development life cycle should be result in a high quality system that meets the customer expectation and reach the completion with time and cost। মানে হলো যে সে কাস্টমারের যে সকল রিকোয়ারমেন্ট আছে সেগুলোকে ফিল আপ করবে এবং এইটা যে কমপ্লিটেশন করবে মানে এটাকে যে শেষ করবে সেটা ইন টাইম এবং কস্ট। তাকে যেই সময়টা বা ডেডলাইন দেওয়া হবে সেই সময়ের মধ্যে এবং তাকে যে খরচটা নির্ধারণ করে দেওয়া হবে সেই খরচের মধ্যে। এবং অবশ্যই আমাদের যে সিস্টেম বা ওয়ার্কটা অবশ্যই ইফেক্টিভ এবং এফিসিয়েন্ট হইতে হবে আমাদের যেই অনুযায়ী আমরা আসলে চিন্তা করছি বা যেটা আমাদের আউটকাম আসবে। তো সহজ কথা হলো যে আমরা সিস্টেম তৈরি করতে পারি যেরকম ইচ্ছা আমাদের সেরকম করে। কিন্তু যদি একটা কোয়ালিটিফুল সফটওয়্যারের কথা বা কোয়ালিটি সিস্টেমের কথা আমরা যদি চিন্তা করি,
অবশ্যই আমাদেরকে এই লাইফ সাইকেলটা ফলো করতে হবে। এই লাইফ সাইকেলটা ফলো করলে কি হবে? যে আমার কাস্টমারের যেই রিকোয়ারমেন্ট আছে, এটা আমি ফিল আপ করতে পারবো এবং তার যে ডেডলাইন এবং তার যে ইনভেস্ট আছে, এইটার উপর বেস করে আমি একটা ইফেক্টিভ এবং এফিসিয়েন্ট সিস্টেম তৈরি করতে পারবো। আচ্ছা, তো সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের বিষয়টা কি বোঝা গেছে কিনা? যে কেন আসলে আমাদের SDLC লাইফ সাইকেলটা দরকার? আচ্ছা, এটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? আচ্ছা, আপনারা যদি একটু কোঅপারেট না করেন তাহলে কিন্তু আমার জন্য একটু কঠিন হয়ে যায়। তো একটু কোঅপারেট করবেন আরকি। আচ্ছা। এখন কথা হলো যে হ্যাঁ, আমরা বুঝলাম যে আমরা যদি কোন একটা লাইফ সাইকেল ফলো করে একটা সিস্টেমটাকে তৈরি করি, তাহলে সিস্টেমটা অবশ্যই ইফেক্টিভ হয় এবং এটা টাইম এবং কস্টটা কনজিউম করা যায়। কিন্তু এটা আসলে কিভাবে আমরা শুরু থেকে শেষের দিকে যাবো? তো এটা বোঝার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। যে কিভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ফলো করতে পারি। তো এখানে কয়েকটা স্টেপের কথা বলা আছে। যেরকম এখানে যে জিনিসগুলো আছে সেগুলা থাকলো। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি যে, আপনারা কখনো কোনো প্রজেক্ট এরকম বিল্ড করছেন? স্টুডেন্ট ম্যানেজমেন্ট বা এরকম কোনো প্রজেক্ট বা সিস্টেম? আচ্ছা, কি ধরনের বিল্ড? আচ্ছা। আপনি কি একটু আমাকে একটু সংক্ষেপে বলতে পারবেন যে আপনারা এটা ডেভেলপ করার ক্ষেত্রে কি পলিসি বা কি স্টেপ ফলো করছেন? আচ্ছা, ওইটার অ্যাপ্লিকেশনটা কি ছিল? আচ্ছা। আমি যদি একটু সহজভাবে বলি, নরমালি যেভাবে করা হয়, সেটা হলো যে আমরা যখন একটা কাজ করতে চাই, আ ধরেই নিই যে আমি আ বাসা থেকে ভার্সিটিতে যাবো। তো ভার্সিটিতে যাওয়ার জন্য অবশ্যই আমাকে ফার্স্ট এ প্ল্যানিং করতে হবে যে আমি আসলে কিভাবে বাসা থেকে ভার্সিটিতে যাবো। কোন একটা রুটে যাইতে পারি বা আমার কোন একটা হইতে পারে যে আমি কোন ওয়েতে যাইতে পারি। তো এটাকে প্ল্যানিং বলে। কোন একটা কাজ করার আগে কাজের জন্য প্ল্যানিং করতে হয়। দেন আমি এনালাইসিস করতে পারি যে আচ্ছা, আমার বাসা থেকে ভার্সিটিতে যাইতে হবে এবং একই সাথে আবার ফিরেও আসতে হবে। তো এটার জন্য আমার কিছু খরচ লাগতে পারে। টাইমের দরকার হইতে পারে, খরচের দরকার হইতে পারে। তো এটা আমি এনালাইসিস করতে হবে যে আমার কিরকম সময় লাগতে পারে, কিরকম আমার টাকা খরচ হইতে পারে, এটা আমি এনালাইসিস করলাম। দেন এইটার আমি একটা আর্কিটেকচার তৈরি করি। ব্রেইনি যে আমি হয়তো অটোতে উঠবো, এইরকম সময় লাগবে। আমি ওইখানে পৌঁছায় যাবো। তো ফাইনালি যখন আমি আ এটাকে ইমপ্লিমেন্ট বলি, মানে যখন আমি ঘর থেকে বের হই তখন একটা অটোতে উঠি বা ইসে যাই, তখন কয়েকটা বিষয় আমরা ফলো করি যে, যেকোনো একটা কাজ করার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করি যে ফার্স্ট এ প্ল্যানিং করি, দেন এনালাইসিস করে, দেন ওইটাকে আমরা ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করতে চাই। তো সিস্টেমের ক্ষেত্রেও অনেকটা এরকম। যে এখানে আমাদের SDLC লাইফ সাইকেল এর জন্য কয়েকটা স্টেপ আমাকে ফলো করতে হবে। এখানে যদি দেখি যে তাদের কিছু ইউজ দ্যা ফলোইং এক্টিভিটিস মানে হলো কিছু বিষয় আমাদের এখানে ম্যান্ডেটরি। ফার্স্ট হলো আমাদের রিকোয়ারমেন্ট, দেন হলো ডিজাইন, দেন ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ডেভেলপমেন্ট, অপারেশন এবং মেইনটেন্যান্স। আচ্ছা, এইগুলো হলো আমাদের একদম বেসিক জিনিস। এগুলোর ডিটেইলস প্রত্যেকটা আমরা দেখব। ১ম এ আসি যে এই কিওয়ার্ড গুলো আমরা বুঝি কিনা? আচ্ছা, রিকোয়ারমেন্ট বলতে আমরা কি বুঝি? রিকোয়ারমেন্টটা? স্যার প্রয়োজনীয় যে জিনিসপত্র লাগবে রিকোয়ারমেন্টস। আচ্ছা। মানে হলো আমি একটা সিস্টেম তৈরি করতে চাচ্ছি। সিস্টেমটা তৈরি করার জন্য আমার কি জিনিস দরকার হইতে পারে? এটা অনেক কিছু হইতে পারে। আমার কিছু ইনফরমেশন দরকার হইতে পারে। আমার কিছু টুলস দরকার হইতে পারে। আমার কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা এটাকে ডেভেলপ করবে তাদের দরকার হইতে পারে। কিছু সফটওয়্যারের রেসপেক্ট এ আমার স্পেসিফিক ফিচার দরকার হইতে পারে। তো এইগুলোকে বলা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। একটা সিস্টেম তৈরি করতে আমাকে আগে থেকে কি জিনিস থাকতে হবে। মানে হলো অনেকটা এরকম যে আমি এখন ঘরে হয়তো বিরিয়ানি তৈরি করতে চাচ্ছি। তো আমার কি রিকোয়ারমেন্ট লাগবে? আমাকে চাল লাগবে, পোলাও চাল লাগবে, গোশত লাগবে বা এই জিনিসগুলো আমরা বলতেছি রিকোয়ারমেন্ট। আচ্ছা, দেন আসতেছে ডিজাইন। আচ্ছা, ডিজাইন বলতে আপনারা কি বুঝেন? যেকোনো জিনিসের ডিজাইন? স্যার নকশা না? হ্যাঁ, ডিজাইন। নকশা হইতে পারে।
জিনিসটা আমরা দেখলে আসলে বুঝি, অনেকটা ফ্লো চার্টের মতো। আমি যদি আপনাদের একটা সহজ এক্সাম্পল দিই, আমরা চ্যাপ্টার 1-এ বিভিন্ন ধরনের ফ্লো চার্টের দেখছিলাম, তার মধ্যে এটাও একটা ছিল যে এলিমেন্ট অফ সিস্টেম। তো এই ছবিতে মানে এইখানে যদি আমরা দেখি, একদম এইখান থেকে যত কিছু লিখছে একদম শেষ পর্যন্ত, এই পর্যন্ত যা কিছু লিখছে, এই সব কথাবার্তা আমরা জাস্ট এই ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবো যে এখানে আসলে কি বলতে চাইছে। তো একটা জিনিস লিখে দেওয়া বা এটাকে পড়ে বোঝা এক জিনিস, আর আমি যদি এটাকে একটা ভিজুয়াল ফরম্যাটে নিয়ে যাই, এরকম একটা ডায়াগ্রামে নিয়ে যাই, তখন জিনিসটা বোঝা আরো সহজ হয়ে যায়। আমি অল্পতেই অনেক জিনিস, অনেক মেসেজ তাকে প্রোভাইড করতে পারি। আমি বুঝতেছি যে এখান থেকে ইনপুট নিবে, প্রসেস করবে, প্রসেসকে সে কন্ট্রোল করবে, দেন আউটপুটে সে এখান থেকে একটা ফিডব্যাক আসবে। তো এই কথাকে এইখানে ডিটেলস অনেক কিছু বলছে। তো আমরা যখন একটা রিকোয়ারমেন্ট বা আমরা যে একটা অ্যানালাইসিস করলাম, এইটাকে যদি আমি একটা ভিজুয়াল ফরম্যাট দিতে চাই, সেটার জন্য অবশ্যই আমাদের একটা ডিজাইনিং দরকার। তো একইভাবে আমরা যখন একটা সফটওয়্যার তৈরি করব, তো তার যে লাইফ সাইকেলটা থাকবে তার মধ্যে এটা হলো একটা বড় বিষয়, যে সে আসলে কি কি রিকোয়ারমেন্ট যেটা আছে তার রেসপেক্টে কি কি ডিজাইনটা ফলো করতেছে। আচ্ছা, দেন আসতেছে হলো ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন বলতে কি বোঝেন আপনারা? আর বাস্তবায়ন। হ্যাঁ, যে কোনো জিনিসের বাস্তবায়ন হইতে পারে। মানে হলো আমি যে জিনিসটা ডিজাইন করলাম বা যে জিনিসটা অ্যানালিসিস করে আমি যে জিনিসটা আউটপুট পাইলাম, এই জিনিসটাকে এখন আমাকে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। মানে আমি বলতেছি যে আমি একটা রিকোয়ারমেন্ট কি, আমার হলো রিকোয়ারমেন্ট হলো আমি দুইটা ভ্যালু দিব, 10 আর 20, এইটাকে সে যোগ করে আমাকে 30 দিবে। এটা হলো আমার রিকোয়ারমেন্ট, আমার ইনপুট, এটা আমার আউটপুট। তো আমি এখন এটাকে ডিজাইন কিভাবে করব? এটাকে ডিজাইন করলাম যে এখানে আমাদের 10 থাকবে, 20 থাকবে, এটার রেসপেক্টে আমি এটাকে অ্যাডিশন করব, একটা ভিজুয়াল ইফেক্ট দিয়ে দিই, দেন এখান থেকে একটা ভ্যালু আসবে, এখান থেকে একটা ভ্যালু এসে এখান থেকে আমার রেজাল্ট আসবে আউটপুট 30। তো এটা হলো আমার, এটা আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের ডিজাইন। এখন ইমপ্লিমেন্ট কি? ইমপ্লিমেন্ট হলো যে এটা যখন আমি প্রোগ্রামে লিখবো যে ইন্টিজার আমাদের a is equal to 10, then b is equal to 20 and c is equal to দিলাম যে a plus b, এবং এটাকে জাস্ট আউটপুট করলাম। আউটপুট করলাম আমাদের সি, যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটা হলো। তাহলে আমরা যদি এখন এই তিনটা জিনিসকে ভাগ করি, এইটা হলো আমাদের ইমপ্লিমেন্টেশন, এইটা হলো আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের কি কি ভ্যালু আছে, কি কি করতে হবে, এবং এইটা হলো আমাদের সেই ডিজাইন, যে তিনটা জিনিস এখানে বলছে। রিকোয়ারমেন্টটা হলো আমাদের কি জিনিস দরকার, ডিজাইনিংটা হলো একটা সিস্টেম আর্কিটেকচার ভিউ বা ভিজুয়াল ফরম্যাট, আর ইমপ্লিমেন্টেশনটা হলো যে এটা একটা বাস্তবায়ন, সেটা হতে পারে প্রোগ্রামিং করে হতে পারে বা কোনো স্পেসিফিক কোন একটা লজিকের মাধ্যমে করা যায় পারে। আচ্ছা, দেন হলো টেস্টিং। আচ্ছা, টেস্টিংটা কি? কোনো কিছু পরীক্ষা করা, পরীক্ষামূলক। আচ্ছা, পরীক্ষামূলক। পরীক্ষামূলকটা কিরকম আমি যদি আপনাকে একটু বলি, যে আমি একটা রিকোয়ারমেন্ট দিলাম, সেটার উপর ডিজাইন করলাম, এটা ইমপ্লিমেন্ট করলাম। এখন ইমপ্লিমেন্ট করলে অবশ্যই তো আমার একটা রেজাল্ট আসবে, যে এখানে যে আমি আউটপুটটা দিছি এখানে একটা আউটপুট আসবে আমার হলো 30। তো এটা হলো আমার রিকোয়ারমেন্ট, আউটপুট 30 আসতে হবে। এখন কোনো কারণে আমার যে রিকোয়ারমেন্টটা আছে এটা আদেও অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা, কারণ ইমপ্লিমেন্ট করতে গেলে অবশ্যই কম বেশি হয়, এটাই স্বাভাবিক। যেটা আমরা এলিমেন্ট অফ সিস্টেমে দেখছিলাম যে সে একটা ফিডব্যাক নিবে, আমাদের ইমপ্লিমেন্ট হওয়ার পরে একটা ফিডব্যাক নিবে। তো এখান থেকে একটা ফিডব্যাক নিবে যে এটার যে আউটপুট, এটা আমাদের ওই রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করতেছে কিনা। এখন কোনো কারণে হইতে পারে আমরা ধরেই নিই যে এখানে 30-র পরিবর্তে এখানে চলে আসলো যে 40 চলে আসলো, তাহলে অবশ্যই আমাদের প্রোগ্রামিং এর মধ্যে কোথাও ভুল হয়েছে বা ইমপ্লিমেন্টেশনে কোনো প্রবলেম হয়েছে। তো এই জন্য আমাদের দরকার হলো টেস্টিং করা। আমরা বিভিন্ন ভাবে জিনিসগুলোকে টেস্টিং করতে পারি, এই মেথড গুলো আমরা সামনে দেখবো। অনেক টাইপসের টেস্টিং আছে, ইউনিট টেস্টিং আছে বা অন্যান্য মডেল টেস্টিং আছে, যেগুলো আমরা অ্যাপ্লাই করে আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের ইউজারের যে রিকোয়ারমেন্ট, এইটা আসলে আমাদের ইমপ্লিমেন্টেশনে ফিল আপ হয়েছে কিনা এটা আমরা টেস্টিং করে বুঝবো। কারণ আমি টেস্ট না করেই আমি জিনিসটাকে আমাদের এই পর্যন্ত দিব না। আচ্ছা, টেস্ট না করে দিলে কি প্রবলেম হইতে পারে আপনাদের একটা এক্সাম্পল বলি।
2020 সালে কোভিড-19 নিয়ে বেশ একটা ভালো একটা পর্যায়ে গেছে। ওই সময় ভ্যাকসিন নিয়ে বেশ একটা ছিল যে ভ্যাকসিনাইজ করতে হবে। তো ভ্যাকসিন করার পরেই 2 থেকে 3 স্টেজের একটা টেস্টিং হয়। এটা কি আপনারা শুনছেন কখনো? ভ্যাকসিনের টেস্টিংটা হওয়া? জি স্যার, শুনছি। যে এটা আসলে আদৌ কাজ করে কিনা? জি স্যার, ট্রায়াল দেওয়া হয়। হ্যাঁ, ট্রায়াল ভার্সন করা হয়। আচ্ছা, এটা কেন করা হয় বা না করলে কি প্রবলেম হতে পারে? স্যার, এটা যদি আমি টেস্টিং না করে দেই তাহলে দেখা যাবে যে এটার একটা ব্যাড ইফেক্ট আমাদের উপরে কাজ করতে পারে, বা এর যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা জানবো না, হুম, এরকম কিছু একটা সাইড ইফেক্ট থাকতে পারে। হ্যাঁ। আচ্ছা, ট্রায়াল বলতে আমরা কিছু অল্প সংখ্যক এমন কিছু হতে পারে যে আমি কোনো একটা প্রাণীর উপর এপ্লাই করতে পারি বা কিছু অল্প সংখ্যক মানুষের উপর বেস করে এটাকে এপ্লাই করতে পারি। খুবই সম্ভাবনা, যেহেতু ইমপ্লিমেন্ট করা হয়েছে, কম বেশি হওয়াটাই স্বাভাবিক। তো ট্রায়ালের অর্থ হলো যে আমি একটা জিনিস তৈরি করলাম, এটাকে অল্প কিছু মানুষের মধ্যে টেস্ট করে যদি ভালো ফলাফল হয় তাহলে আমরা ওইটাকে ব্যবহার করব, ওইটা পাবলিকলি সার্ভ করে দেব। আর যদি কোনো প্রবলেম হয় বা কোনো সাইড ইফেক্ট হয় যেটা আপনি বললেন, সেরকম হলে আমরা এটার মধ্যে একটা আপগ্রেডেশন করব বা ইমপ্লিমেন্টেশনের মধ্যে কিছু পরিবর্তন করব। তো একইভাবে আমরা যখন একটা সিস্টেম তৈরি করব, ওইটার জন্য আমাকে টেস্টিং করতে হবে যে এটা আদেও ঠিকভাবে কাজ করতেছে কিনা। এবং ফাইনালি যখন আমার টেস্টিংটা হয়ে যাবে, আমাদের ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে, তখন আমরা এটাকে ডিপ্লয়মেন্ট করতেছি যে আমাদের যে সিস্টেমটা আছে এটা আমাদের ইসের ক্ষেত্রে আমরা এটা আমাদের হইতে পারে আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের কাছে এটা ডিপ্লয়মেন্ট করে দেওয়া হইতে পারে যে তারা এটাকে আসলে ইউজ করবে। এখন ইউজ করার সাথে সাথেই যে সব প্রবলেমের সলিউশন হয়ে যাবে এরকম না। এখানে হইতে পারে অনেক প্রবলেম এরকম হতে পারে যে আমাদের কিছু আপডেট আসবে, ফিডব্যাক আসতে পারে, বা এটা আমাকে মেইনটেনেন্স করা লাগতে পারে, বা এর কিছু আমাদের অপারেশন যদি থাকে সেই জিনিসগুলো আমার আপডেশন করতে হবে। আর মেইনটেনেন্সটা অনেকটা এরকম যে কোন একটা সফটওয়্যার যখন সাধারণত বিক্রি করা হয়, বিক্রি করার সাথে সাথেই ক্লায়েন্ট আসলে এটাকে ইউজ করতে পারে না, তাকে এটাকে শেখানো হয় বা কোনো গাইডলাইন দেওয়া হয়। তো একইভাবে সিস্টেমটা মেইনটেনেন্স করার পলিসিটাকেও আমাকে প্রোভাইড করতে হবে। তো এই টোটাল স্টেপ গুলোকে বলা হচ্ছে আমাদের এসডিএলসি লাইফ সাইকেলের মূল ভিত্তি বা ফেজ বলা হয়। যে আমি একটা সিস্টেম একদম শুরু থেকে আমাদের রিকোয়ারমেন্ট থেকে একদম মেইনটেনেন্স পর্যন্ত আসার জন্য আমাদের কি কি স্টেপ আসলে ফলো করতে হবে, এগুলো আমরা ডিটেলস দেখবো। বাকি এখানে বোঝার বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে বলতে পারেন। স্যার, আমরা ডিপ্লোমাতে ওই যে এইচডিএলসি ধাপ করছিলাম 6টা, এটা কি সেরকম? হুম, আচ্ছা, এখানে মেবি 6টা স্টেপ আছে মনে হয়, একটা দুইটা স্যার, তিনটা 7টা চারটা, দেয়া আছে। এখানে 5টা। আচ্ছা, ওইগুলো হলো আমাদের কম্পোনেন্টস আর কি। ও ফেজ আচ্ছা। যদি আপনি বলেন যে ফেজ অফ এসডিএলসি, এটা এরকমই আর কি। তো এটা হ্যাঁ। আসলে ভ্যারি করে, কম বেশি হয়, কিন্তু দিন শেষে কথা হলো একই কথা যে আমাদের রিকোয়ারমেন্ট বা আমাদের প্ল্যানিং থেকে আমাদের মেইনটেনেন্স পর্যন্ত আর কি। আচ্ছা, তো এইগুলো হলো আমাদের কি কি অ্যাক্টিভিটিস সাধারণত থাকে সেই জিনিসগুলা। এখন হলো যে আমাদের কি কি ফেজ গুলো থাকে, মানে আমরা বেসিক আসলে কিভাবে ডিফাইন করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট গুলো, আমাদের ডিজাইনিং গুলা, এটা আসলে আমাদের দেখার বিষয়। আচ্ছা, প্রথমে আসি যে তারা এখানে কিছু কথাবার্তা বলছে, সেটা যদি আমরা দেখি যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ হুইচ explicit break down the work into phase that require to implement either new or modify the information system. আচ্ছা, এইখানে এই কনসেপ্টটা আমরা পরে আসতেছি। এই জিনিসটা আমাদের একটা বোঝার বিষয় আছে যে নিউ আর মডিফাইড ইনফরমেশন সিস্টেম, এটা আসলে অর্থ কি। তার আগে আসি হলো যে তারা যে কাজটা করে সেটা হলো একটা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। এখন ভাগ করে নেওয়ার অর্থ কি, যে এরকম না আমি একটা সিস্টেম তৈরি করতেছি, তো আমি একই দিকে এখান থেকে প্ল্যানিং করতেছি, এটাকে ইমপ্লিমেন্ট করতেছি, আবার এই অংশটা করতেছি, আবার বাকি অংশের উপর আবার প্ল্যানিং করতেছি বা ওইটা ডিজাইন করতেছি। জিনিসটা আসলে এরকম না। জিনিসটা হলো যে আমরা আমাদের কাজগুলোকে ইন্ডিভিজুয়াল সেকশনে ভাগ করে দেবো। প্রথমে আমি প্ল্যানিং করব, দেন ওইটার উপর বেস করে আমি অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে এটার একটা ডিজাইন করব, ডিজাইন করে ইমপ্লিমেন্টেশন করে দেন আমি মেইনটেনেন্সে যাব। এটা হলো আমার স্কেল। এখন আমি যদি প্ল্যান না করেই অ্যানালাইসিস করা শুরু করে দিই তাহলে অবশ্যই অ্যানালাইসিসটা ঠিক মতো হবে না। আর অ্যানালাইসিস যদি ভুল হয়ে যায় তাহলে আমার ডিজাইনিংটাও ভুল হয়ে যাবে। তো প্রত্যেকটার একটা সিকোয়েন্স আমাকে ফলো করতে হবে, যেটাকে ওয়াটার ফলো মডেলও বলা যায়। যে একটা জিনিস যদি কমপ্লিট হয় দেন আমি পরের স্টেপে যাইতে পারবো।
আচ্ছা, তো এটা আর কি বলছে যে আমাদের কাজগুলোকে ডিফারেন্ট ফেজ বা ওয়ার্ক স্টেশনে এটাকে ভাগ করে নেওয়া, এটা হলো আমাদের ফেজ বলা হচ্ছে। এখন আসি হলো যে আমাদের ইমপ্লিমেন্ট আইদার নিউ অর মডিফাইড দ্য ইনফরমেশন সিস্টেম। এটার কথার অর্থ হলো যে হইতে পারে এমন একটা সিস্টেম যেটা আমরা এসডিএলসি লাইফ সাইকেলের মধ্যে নিচ্ছি, এটা হইতে পারে একদম নতুন থেকেও শুরু করা হইতে পারে, অথবা স্টিল একটা সিস্টেম আছে সেটার মডিফিকেশনও হইতে পারে, বা তার মতো করে একটা সিস্টেম তৈরি করা হইতে পারে। তো এই সব কিছু হবে আমাদের ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, তো ফেজ অফ এলডিএলসি এসডিএলসি এর মূল কনসেপ্ট হলো যে সে কাজগুলোকে ব্রেক ডাউন করবে বিভিন্ন ফেজের মাধ্যমে বা বিভিন্ন স্টেপের মাধ্যমে। এখন দেখি তারা এখানে কি কি স্টেপের কথা বলছে। এখানে যদি দেখি যে মোটামুটি 4টা স্টেপের কথা বলছে, যেটা আমি অলরেডি বলছি যে ফার্স্ট হলো আমাদের প্ল্যানিং, দেন অ্যানালাইসিস, দেন ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এবং আমাদের মেইনটেনেন্স। আচ্ছা, প্ল্যানিং এর মধ্যেও অনেক সাব কন্টেন্ট আছে। আমাদের অপটেড অ্যাপ্রুভ ফর প্রজেক্ট, আমাদের অন্যান্য বিষয়, আমাদের ফিজিবিলিটি স্টাডি, প্ল্যানিং, শিডিউল, দেন অ্যানালাইসিস এর মধ্যে আমাদের কি কি প্রসেসিং আছে সেই জিনিসগুলা, ডিজাইনিং এর মধ্যে আমাদের সলিউশনটাকে কিভাবে আমরা ডিসকাশন করব সেইটা, ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমাদের সেই ট্রেনিং, টেস্টিং, ইনস্টলেশন সবকিছু আছে, এবং ফাইনালি মেইনটেনেন্সটা হলো যে ফাইনাল ফর্ম বা কিপ দ্য সিস্টেম হেলদি অ্যান্ড ইমপ্রুভ। এখন প্রথমে আসি যে প্ল্যানিং এর যে বিষয়টা। আচ্ছা, যে কোনো জিনিস প্ল্যানিংটা আসলে কেন করা দরকার? কেউ কি বলতে পারবেন আমাকে? প্ল্যানিংটা কি বা কেন করা দরকার? আর কোনো কিছু যদি প্ল্যান করে না করা হয় ওটা তো র্যান্ডমলি হবে। দেখা যাবে ফার্স্ট অফ অল কি করতে চাচ্ছি সেটার উপরে আমার একটা আইডিয়া থাকতে হবে, তাছাড়া তো আচ্ছা, কোনো হ্যাঁ, ভালো কিছু বলছেন। ভালোভাবে এক্সিকিউট করতে পারবো না আমি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু যদি মনে হয় যে প্ল্যানিং একটা সফটওয়্যার তৈরি করতে কেন দরকার? আচ্ছা, আমি মনে হয় আপনাদের প্রথম ক্লাসের দিকে একটা জিনিস বলছিলাম যে সিস্টেম হলো প্রবলেমের একটা সেট অফ সলিউশন। এখন একটা প্রবলেমের তো অনেক সলিউশন থাকতে পারে, তাই তো নাকি? অনেক সলিউশন থাকতে পারে না? জি স্যার। এখন সব সলিউশন অ্যাপ্লাই করা, এটা কি আসলে পসিবল এট এ টাইম? না। তো প্ল্যানিংটা হলো এটার যে আমি একটা সিস্টেম তৈরি করব একটা প্রবলেমের সলিউশনের জন্য। এখন ওই প্রবলেমের অনেক ধরনের সলিউশন হইতে পারে, যেটা আমরা হয়তো এক্সাম্পলও বলছি ক্লাসে, যে বরিশাল থেকে ঢাকা অনেকভাবে যাওয়া যায়, বাই রোড, বাই বোট বা বাই এয়ারে যাওয়া যায়। কিন্তু আমার কিছু কন্ডিশনের উপর আমি প্ল্যানিং করি যে আমার যদি সময় কম থাকে, টাকা পয়সা কম থাকে, তাহলে আমি আসলে কোনটা বেছে নিব। তো এটাকে বলা হচ্ছে আমাদের প্ল্যানিং করা। তো যে কোনো একটা সফটওয়্যার বা একটা সিস্টেম তৈরি করার শুরুতে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন সলিউশনটা আমি আসলে বেছে নেব, বা অবটেইন ফর দ্য প্রজেক্ট, মানে আসলে আমাদের কোন সিস্টেমটার জন্য। এবং আদেও প্ল্যানিং এর ক্ষেত্রে এটাকেও আমার ডিফাইন করতে হবে যে আমার ক্লায়েন্ট যেটা রিকোয়ারমেন্ট দিছে এটা আদেও পসিবল কিনা। এখন সে বলল যে আমাকে কি বলে চাঁদে একটা বাড়ি বানিয়ে দিতে হবে। এখন আমি খুব প্ল্যানিং করতেছি বা অনেক ধরনের সিস্টেমের কথা চিন্তা করতেছি, কিন্তু আলটিমেটলি এটা আসলে খুবই কঠিন একটা টাস্ক, বা এটা আসলে আমরা ধরতে পারি যে এটা আসলে পসিবলই না। তো প্ল্যানিং তখনই আমাকে ডিফাইন করে দিতে হবে যে হ্যাঁ, আপনি যে রিকোয়ারমেন্ট দিচ্ছেন এটা আসলে পসিবল না। তো প্ল্যানিং এর ক্ষেত্রে এরকম যে সলিউশন যে সবসময়ই একটা সিস্টেমের সলিউশন থাকতেই হবে এরকম না, সলিউশন নাও থাকতে পারে, কিন্তু এটা আমি প্ল্যানিং করে বুঝতে হবে যে আদৌ এই সিস্টেমটা আমার অ্যাপ্রুভাল পাবে কিনা। দেন আসতেছে হলো যে আমাদের ফিজিবিলিটি স্টাডির একটা পার্ট, এটা আমরা ডিটেলস দেখবো এখানে। বেশ কয়েকটা টপিকস আছে ফিজিবিলিটি স্টাডির উপরে। যে ফিজিবিলিটি পার্টটা কি আসলে? ফিজিবিলিটি পার্ট হলো আমাদের প্ল্যানিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে সে আমাকে বলে দিবে আমার কন্ডিশনের উপরে কোন সলিউশনটা আমার জন্য ফিজিবল হবে, বা কোনটা আসলে আমার জন্য ঠিক মতো হবে। এই জন্য প্ল্যানিং এর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো ফিজিবিলিটি স্টাডি করা, যে আমাদের কি কি এরিয়া থাকতে পারে, যেটা আমি একটু আগে বললাম যে বরিশাল থেকে ঢাকা যাওয়ার জন্য আমাদের এরিয়া কি কি। আমি হয়তো রোডে যেতে পারি, বা আমি বাসে লঞ্চে যাইতে পারি, বা আমি প্লেনে যাইতে পারি, কিন্তু আমাকে এখন কিছু কন্ডিশন দিয়ে দেওয়া হচ্ছে। কন্ডিশন কি? যে আমার সময় কম বা আমার টাকা পয়সা কম, এর রেসপেক্টে আমি আসলে কোনটার উপর যাব।
তো ফিজিবিলিটিটার বিষয়টা হলো অনেকটা এরকম, আমি যখন প্ল্যানিং করব আমার প্রবলেমের অনেক সলিউশন থাকতে পারে এবং অন্যান্য সলিউশন ভালোও হইতে পারে, কিন্তু আমার দেখা গেলো যে রিকোয়ারমেন্টের দিক থেকে আমার কিছু বিষয় আছে, দেখা গেলো যে আমার সময় কম, আমার টাকা পয়সা কম, আমি অল্প খরচ করতে যাচ্ছি, তো চাইলেও কিন্তু আমি আসলে ভালো সলিউশনটা নিতে পারবো না, কারণ আমার কিছু কন্ডিশন রিচ আপ করতে হবে। তো এটা আইডেন্টিফাই করবে আমার ফিজিবিলিটি স্টাডি। তো এই জিনিসগুলো আমরা প্ল্যানিং এর মধ্যে দেখবো। এবং ফাইনালি যেটা হলো আমাদের শিডিউল। শিডিউল বলতে হলো যে আমাদের টাইমের একটা বিষয় আছে, কারণ আমাকে প্ল্যান করতে হবে যে একটা সিস্টেম কখন থেকে শুরু হবে, কখন অ্যানালাইসিস হবে, কখন ডিজাইন হবে, এর একটা স্পেসিফিক ডেডলাইন থাকতে হবে। যদি ডেডলাইন না করি আলটিমেটলি আসলে প্ল্যানিং হবে, আমাদের আলটিমেটলি কাজটা আসলে শেষ হবে না। তো এটা হলো আমাদের প্ল্যানিং এর কিছু বেসিক কথাবার্তা, যে কেন আসলে প্ল্যানিং দরকার। তো যখন আমাদের প্ল্যানিংটা শেষ হয়ে যাবে তখন আমরা আসতে পারি যে এটার আসলে অ্যানালাইসিসটা কিরকম হবে। অ্যানালাইসিস বলতে হলো সেই জিনিসটা যেটা আমরা এখানে দেখছি, সেটা হলো আমাদের টাইম, কস্ট এবং হলো আমাদের কাস্টমারের যে এক্সেপটেশন এক্সপেকটেশন যেটা আছে আর কি, যে কাস্টমারের রিকোয়ারমেন্টটা আদেও ফিল আপ হবে কিনা। আমি খুব প্ল্যান করলাম, একটা সিস্টেম তৈরি করলাম, সেটা ফিজিবলও ধরলাম, কিন্তু দিন শেষে এটা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতেছে না, অথবা হইতে পারে এটা ক্লায়েন্টের যেরকম বাজেট ছিল তার বাজেট ওভার হয়ে গেছে, অথবা যেই সময় বলতেছে ডেডলাইন দিছে 1 মাস, আমি 2 মাস সময় লাগিয়ে দিচ্ছি। তো এই জিনিসটাকে আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে বিজনেস নিডটা আসলে কি, বা আমাদের প্রসেসিং নিডসটা কি, এই জিনিসটা আমি অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করব আমাদের সিস্টেমের ক্ষেত্রে। আচ্ছা, ফাইনালি হলো আমাদের ডিজাইন। ডিজাইনটা হলো আমরা যেই জিনিসটাকে প্ল্যানিং করলাম সেই কথা, যে এইখানে অনেক কথাবার্তা লেখা আছে, এটা আমার বোঝার থেকে আমি যদি একটা ডিজাইন বেসড ফ্লোচার্ট তৈরি করি, এটা আমার জন্য বোঝা সহজ। এখন এই ডিজাইনটা বিভিন্ন ধরনের হয়। আচ্ছা, আমাদের এরিয়া কি কি আছে আমি যদি বলি, আমাদের এরিয়া হলো ইউজার আছে, আমাদের সিস্টেম অ্যানালাইসিস্ট আছে যারা আসলে এটাকে হ্যান্ডেল করবে, এবং হলো আমাদের যারা ডেভেলপার বা আমাদের যারা প্রোগ্রামার আছে তারা আছে। তো এক একজনের এরিয়া কিন্তু এক এক রকম। ডেভেলপাররা দেখা হলো খুব প্রোগ্রামিং বোঝে, কিন্তু তারা আসলে বিজনেস টাইপ বা ইউজার রিকোয়ারমেন্টটা বোঝে না। ইউজাররা শুধু বাংলা কথাবার্তা বোঝে, তারা অত ডিটেলস বুঝতে চায় না। আর সিস্টেম অ্যানালিসিস কি, সে ইউজারের কাছ থেকে তার কথাটা বুঝে এটাকে ডেভেলপারের কাছে তার মতো করে রিপ্রেজেন্ট করে। তো এইটাকে রিপ্রেজেন্টেশনের জন্য যে ডিজাইনটা দরকার, এটার জন্য ইউজারের ডিজাইন একরকম হবে, ডেভেলপারের ডিজাইন ভিন্ন রকম হবে। এগুলো আমরা দেখব যে ইউজারের ডিজাইন গুলো কিভাবে ফ্লো চার্ট দিয়ে সহজে রিপ্রেজেন্টেশন করা হয়, বা ডেভেলপার বিভিন্ন ধরনের ইউএমএল ডায়াগ্রাম বা প্রোগ্রামিং ডায়াগ্রাম দিয়ে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করে। তো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা বলছি যে ডিফাইন দ্য সলিউশন সিস্টেম বেসড অন দ্য রিকোয়ারমেন্ট এন্ড অ্যানালাইসিস ডিসিশন। মানে হলো আমরা যে অ্যানালাইসিসটাই করলাম বা প্ল্যানিং যেটা করলাম, এটার একটা আউটকাম বা এটার ফাইনালি একটা রেজাল্ট আমরা যদি চাই, সেটাকে বলতেছি আমরা ডিজাইন। যখন আমরা ফুললি ফাইনাল হয়ে গেলাম, আমাদের প্ল্যানিং হয়ে গেছে, অ্যানালাইসিস হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে, এখন এটা ইমপ্লিমেন্টেশনের পার্ট। আমরা ইউজার থেকে বুঝে নিছি এবং ইউজার যদি স্যাটিসফাইড হয়ে যায় আমাদের ডিজাইনের উপরে, দেন এটা আমরা আমাদের ডেভেলপারের কাছে দিব, সে এটাকে প্রোগ্রাম করবে। এর মধ্যে আমাদের সেই জিনিসগুলোই থাকবে, আমাদের সেই টেস্ট, দেন আমাদের ট্রেইন, দেন ইনস্টলেশন সিস্টেম, এবং আমাদের অন্যান্য যত ধরনের স্টেপ আছে সবগুলো আমাদের ইমপ্লিমেন্টেশনের মধ্যে যাবে, যে ডেভেলপাররা আসলে এটাকে কিভাবে ডেভেলপ করবে। আচ্ছা, তো আমরা যদি আমাদের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যারা বেসিক্যালি প্রোগ্রামিং শিখতেছি, আমাদের এইটা হলো কাজ, ইমপ্লিমেন্টেশন করা। আমরা এখান থেকে বিভিন্ন প্রোগ্রামিং এ আমার মতো করে আমি ইমপ্লিমেন্টেশন করতে পারি। কিন্তু অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সিস্টেম অ্যানালিসিস যারা হবে, তাদের আসলে সব ধরনের নলেজই থাকতে হবে, কিভাবে প্ল্যানিং করতে হবে, কিভাবে অ্যানালাইসিস করতে হবে, বা কিভাবে ডিজাইনিং করতে হবে। এবং ফাইনালি হলো আমাদের মেইনটেনেন্স, মানে আমার সিস্টেমটা অলওয়েজ আপডেট করতে থাকতে হবে। এটা জন্য এমন না যে আমি ডেভেলপ করে রেখে দিলাম, প্রত্যেক নিয়তই প্রত্যেকটা সিস্টেম কিন্তু আপডেট হয়, যেরকম ফেসবুক আপডেট হচ্ছে বা এরকম ভাবে গুগল আপডেট হচ্ছে, প্রত্যেকটা জিনিস তার অবস্থা থেকে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এটাকে বলা হচ্ছে আমাদের মেইনটেনেন্স, যেটা বলতেছে যে কিপ সিস্টেম হেলদি অ্যান্ড ইমপ্রুভ, আমাদের সিস্টেমটাকে অলওয়েজ ইমপ্রুভ করতে থাকা। তো এই আর কি আমাদের মোটামুটি ইসের ক্ষেত্রে লাইফ সাইকেল। সিস্টেমের ক্ষেত্রে প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং এর পরে অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এন্ড মেইনটেনেন্স। আচ্ছা, এই বিষয়টাকে বোঝা গেছে কিনা, আমাদের ফেজ গুলো কি কি আছে?
জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন ভালো। এখন আপনাদের এখানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা এই জিনিসটাই আপনারা একটা আপনারা এই ডায়াগ্রামটা একটু আঁকবেন। জাস্ট এই এসডিএলসি লাইফ সাইকেলে এইটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে এই জিনিসটা আপনারা আঁকবেন। কিন্তু এখানে যে বিষয়গুলো আছে এগুলো একটু কি বলে পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবেন, যে প্ল্যানিং এর রেসপেক্টে আপনাদের কি কি সাব পার্ট আছে এই জিনিসগুলো একটু রিপ্রেজেন্টেশন গুলো করবেন। এখন এখানে আমি যে কথাগুলো বলছি সেইগুলো এখানে বলছি। আচ্ছা, না বর্ণনার দরকার নেই। দেখেন এই জায়গা প্রত্যেকটা ইসের আবার সাবসেকশন, যেরকম প্ল্যানিং এর মধ্যে অ্যাপ্রুভাল আছে, আমাদের ফিজিবিলিটি স্টাডি আছে, আমাদের শিডিউল আছে। এই জিনিসগুলোকে আপনি একটু আলাদাভাবে পয়েন্ট করে দিবেন প্রজেক্টের মধ্যে। না না না, জাস্ট পয়েন্ট গুলো, হেডলাইন গুলো কি আছে, বা এছাড়াও যদি আরো কিছু থাকে প্ল্যানিং এর মধ্যে সেই জিনিসগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এইখানে এই কথা, এই তো জাস্ট এইটা হুম হুম, এই ছবিটা। আচ্ছা, এরপর হলো ওই জিনিসগুলাই ডিটেলস এখানে বলা আছে, যে আমাদের আসলে পেজ গুলো কিভাবে কি কাজ করতেছে, যেগুলো আমরা বললাম। এখান থেকে আপনারা জাস্ট আমি যে কথাগুলো বললাম এই জিনিসগুলো ফলো করলে হচ্ছে। এখানে যে এত ডিটেলস দেওয়া আছে এত ডিটেলস আপনাদের দরকার নাই। ঠিক আছে। তো আপনারা এই জিনিসগুলো পড়ে নিতে পারেন। এখানে ওই কথাই বলা আছে, যেরকম যদি আমি বলি যে প্রবলেম এন্ড স্কোপ এক্সিস্টিং সিস্টেম, মানে হলো যে এই সিস্টেমের রেসপেক্টে আমাদের কি কি স্কোপ আছে, এবং অফ এক্সিস্টিং সিস্টেম। আচ্ছা, এই জায়গায় একটা বিষয় বোঝার আছে, সেটা হলো যে অনেকটা এরকম যে আমি একটা সিস্টেম তৈরি করতেছি, এই সিস্টেম অলরেডি আছে কিনা। এটার এক্সাম্পল কিরকম, যে আমি একটা বিকাশের মতো একটা অ্যাপস তৈরি করতে যাচ্ছি, যা বা রকেটের মতো একটা অ্যাপস তৈরি করতে যাচ্ছি। তো এটা অলরেডি এক্সিস্টিং আছে। তো এরকম একটা সিস্টেমকে যদি আমার তৈরি করা লাগে, তখন কি করব, যে ওই সিস্টেমের মধ্যে তারা কিভাবে কাজ করতেছে এগুলো আমরা দেখব, এবং তাদের মধ্যে কোনো কমপ্লেক্সিটি আছে কিনা বা তাদের কোনো ফিডব্যাক আছে কিনা, সেই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করে তার রেসপেক্টে আমাদের নতুন সলিউশন তৈরি করব বা আমরা প্ল্যানিং করব। তো এটা আর কি বলতেছি, যে আমাদের প্রবলেমের বা আমাদের যে স্কোপ গুলো আছে এটা আসলে এক্সিস্টিং কোনো সিস্টেমে ব্যবহার করা হচ্ছে না। অথবা এটা হইতে পারে যে আমাদের একটা নিউ সিস্টেম হইতে পারে, সেটার মধ্যে আমাদের ডিটারমাইন করতে হবে যে আমাদের অবজেক্টিভ গুলো কি কি বা আমাদের কাজগুলো কিভাবে হয়, এই জিনিসগুলো। তো টোটালি এটা আমাদের ইসের মধ্যে। এবং ফাইনালি যে ফিজিবিলিটি যেটা বললাম, যে তারা এটা বলতেছে ফিজিবিলিটি রিপোর্ট ফর আইদার দ্য প্রজেক্ট ইজ ক্রিয়েটেড এট দ্য এন্ড অফ দিস ফেজ, মানে হলো যে আদেও আমাদের সিস্টেমটা শেষ পর্যন্ত করা সম্ভব কিনা, এটা আমার ফিজিবিলিটি রিপোর্টের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে এটা আসলেই কোনো সলিউশন দিবে কিনা। আচ্ছা, তো এগুলোর ডিটেলস না বলি, এগুলো আপনারা অলরেডি বলছি। জাস্ট আপনারা এই জিনিসগুলো একটু ফলো করলে হচ্ছে আরকি। আচ্ছা, তো আজকে মোটামুটি এতটুকুই। দেন সামনের দিন আমরা লাইফ সাইকেল অফ সিস্টেম অ্যানালিসিস এন্ড ডিজাইনিং এর বিষয়টা দেখব। এটাও ফেজ অফ আর্কিটেকচার এর মতোই, খুব বেশি পার্থক্য না, একই রকমই। আচ্ছা, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের রোলস অফ সিস্টেম অ্যানালিসিস্ট। আমরা যেটা এতক্ষণ বললাম যে আমাদের ৩ টা এরিয়া, একটা হলো ইউজার, সিস্টেম অ্যানালিসিস্ট এবং হলো আমাদের প্রোগ্রামার বা ডেভেলপার। তো এইটা হলো সেই সিস্টেম অ্যানালিসিস যে আসলে সবকিছু করে, মানে আমাদের প্ল্যানিং থেকে শুরু করে সব জিনিসগুলো মেনটেন করে। এগুলো আমরা সামনের ক্লাসে দেখব। তো আজকের এই কনসেপ্টে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাদের ফেজ অফ এসডিএলসি এর ক্ষেত্রে? স্যার, ফিজিবিলিটি স্টাডিটা যেন কি একটু যদি আবার বলতেন। আচ্ছা, ফিজিবিলিটি স্টাডি যদি আমরা ডিটেলস দেখব, জাস্ট সহজভাবে যদি বলি, আমার একটা প্রবলেমের অনেক সলিউশন থাকতে পারে। এখন এই সলিউশনটাই যে আমার জন্য ফিজিবল কিনা, আমার যে টাইম আছে, আমার যে বাজেট আছে, এবং আমার ইউজারের যে রিকোয়ারমেন্ট আছে এটা আদেও ফিল আপ করতেছে কিনা, এইটা ফাইন্ড আউট করার জন্য আমরা যে স্টাডিটা করি সেটা আমাদের ফিজিবিলিটি স্টাডি। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিচ্ছি। আর সামনের সপ্তাহে, মানে হলো আজকে 11 তারিখ, তো আপনারা 18 তারিখ এই অ্যাসাইনমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ স্যার, হ্যাঁ, আচ্ছা পাইছি তো, কিন্তু তো আপনাদের তো অভিযোগ আছে। এটা হলো আপনাদের অ্যাসাইনমেন্টে অনেকেই কপি করে দিছে, কপি বলতে একদম সেই ফটোকপি করে দিছে।
এইভাবে করলে কিন্তু তারা কোনো মার্কই পাবে না, ঠিক আছে? এটা একটু অন্যদের ইনফর্ম করে দিন। ফটোকপি বল, না না সেটা আমি বলি নাই, মনে কর, না না আপনি আমার কথা বুঝেন নাই। আচ্ছা কথা বুঝেন, সেটা হলো যে আপনি হাতে লিখছেন, ওইটাকেই একজন ছবি তুলে প্রিন্ট করে দিয়ে দিছে, বুঝছেন এবার কথা? তো এটা একটু ইনফর্ম করে দিন। যারা করছে তারা তো মার্ক পাবেই না, এবং এটা যাদেরটা দিয়ে করছে তারা একটু সাবধান হয়ে যান, আমি কিন্তু সবগুলো চেক করব, ঠিক আছে? তাই? আচ্ছা আরেকটা একটু কাজ করবেন, মানে সিআর সাহেবের একটু দায়িত্ব আমি বাড়াই দিই, সেটা হলো যে আপনি অ্যাসাইনমেন্ট গুলো কালেক্ট করার পরে আমাকে একটা টক্সে বা যে কোনো একটা সফট কপিতে আইডি লিস্ট গুলো পাঠাবেন, তাহলে আমি ওই জিনিসগুলো একবারে মার্কিং করে দিতে পারবো, বুঝছেন? একটু স্যার, কষ্ট করে একটু দিয়ে। হ্যাঁ বলেন। মানে আমি গত 2টা অ্যাসাইনমেন্ট না মিস করে ফেলছি। মানে আমি স্যার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু অফিসিয়াল একটু ঝামেলার জন্য আসতে পারি নাই। কারণ 3টা যদি একসাথে দেই, মানে আপনি কি অ্যাকসেপ্ট করবেন এরকম? আচ্ছা পড়া মূলত আছে আমার। কি মনে হয়, আচ্ছা বিষয় হলো এমনি আপনাদের এক উইক আমি টাইম বেশি দিয়ে দিছি, তো সেই পরেও যদি এরকম করেন, আপনারা একটু চেষ্টা করবেন যে টাইম মতো দিতে, টাইমের পরে দিলে কিন্তু আমি আসলে একসেপ্ট করি না। তো যেহেতু আপনি ই করতেছেন, এইবারের মতো দিতে পারেন, সামনে আর দিয়েন না এটা, তাহলে ওকে কিন্তু স্যার, আসলে হ্যাঁ, নেক্সট টাইম আলটিমেটলি আর মিস দিয়ে কোনো হবে না। লাভ হবে না। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আসসালামু আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে আজকের মতো লিভ করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার গেছে।